ক্লাস 12 আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএনএ প্যাকেজিং এবং সেন্ট্রাল ডগমা। ডিএনএ প্যাকেজিং পড়ার আগে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস যেটা জেনে রাখা ভীষণ জরুরি। জরুরি বলবো না, মজা পাবে হয়তো। সেটা হচ্ছে একটা মেটাফেজ দশাতে, কোষ বিভাজনের যে মেটাফেজ দশা, সেই মেটাফেজ দশাতে ক্রোমোজোমের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য হচ্ছে 1 থেকে 10 মাইক্রোমিটার। এবার এই 1 থেকে 10 মাইক্রোমিটার মানে বুঝতেই পারছো, মাইক্রোমিটার কথাটাই আসছে তোমার মাইক্রোস্কোপে না দেখলে যার দৈর্ঘ্য বোঝা যায় না, সেই রকম তার দৈর্ঘ্য। এবার মেটাফেজ দশা মানে ক্রোমোজোমের, তোমরা কোষ বিভাজন সবাই পড়েছো, কোষ বিভাজনের বিভিন্ন যে 4টে যে বিভাজনের সময়কার যে দশা, তার মধ্যে একটা মেটাফেজ দশা। সেই মেটাফেজ দশাতে ক্রোমোজোমের দৈর্ঘ্য 1 থেকে 10 মাইক্রোমিটার। তো এইবার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কোষে যে পরিমাণ ক্রোমোজোম বা যে পরিমাণ ডিএনএ থাকে, সেই ডিএনএটাকে যদি আমরা প্যাঁচ খুলে লম্বালম্বিভাবে রাখি, তাহলে দেখা যায় যে প্রত্যেকটা কোষে 2 মিটার লম্বা ডিএনএ থাকে। এখানে কিন্তু লক্ষ্য করো যে 2 মিটার লম্বা। 2 মিটার লম্বা মানে কি? 2 মিটার লম্বা হচ্ছে যে মোটামুটিভাবে 5 ফুট হাইট বা তার বেশিই হবে। তো এইবার এই যে এই 2 মিটার লম্বা ডিএনএ তাহলে আছে কোথায়? না কোষের মধ্যে, যে কোষকে মাইক্রোস্কোপে আমরা দেখতে পাই না। একটু ব্যাপারটা বুঝতে পারছো যে একটা কোষের মধ্যে, ধরো কোষ যদি এটা হয়, তাহলে প্রায় ক্রোমোজোম লম্বা এতটা তার মধ্যে ভেতরে রয়েছে। কিভাবে রয়েছে? মানে এটা কি করে সম্ভব হচ্ছে যে এত লম্বা একটা জিনিস এত ক্ষুদ্র জিনিসের মধ্যে কি করে থাকছে? এটাই হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে ডিএনএ প্যাকেজিং। যে একটি মানুষের দেহের সমস্ত কোষ এবং তাদের ডিএনএকে যদি একত্রিত করা যায়, তাহলে এই ডিএনএর প্রান্তগুলোকে জুড়ে দেওয়া হলো। জুড়ে দেওয়ার পর দেখা যাবে কি, পৃথিবীর যে নিরক্ষীয় অঞ্চল, পৃথিবীর যে নিরক্ষীয় অঞ্চল মানে একদম মাঝে যে সব থেকে বড় যেখানে মানে পৃথিবীর ব্যাস, সেটাকে 2.5 মিলিয়ন বার জড়িয়ে ফেলা যাবে। এত পরিমাণ লম্বা ডিএনএ থাকে একটা মানুষের শরীরের মধ্যে। তাহলে কিভাবে আছে না, এই যে অল্প পরিসরে যে ক্রোমোজোমটাকে করে ফেলা যাচ্ছে, মানে প্যাক করে ফেলা যাচ্ছে, প্যাকিং। যেরকম ধরো আমরা কোথাও যাওয়ার আগে কি করি না, জিনিসপত্রগুলোকে একটা ব্যাগে প্যাক করি। এবার জিনিসপত্র যদি ডাই করে রাখো, একটা বিশাল বড় একটা স্তূপের মতন জিনিসপত্র, আমরা যখন ভাঁজ করে করে তাকে ছোট করে করে প্যাকেট করি। তো সেই রকমভাবে ডিএনএও কিন্তু প্যাকেজিং হয়ে আছে। তো এই যে এই প্যাকেজিং, এই সিস্টেমটাকে বলা হয় ডিএনএ প্যাকেজিং। ডিএনএ প্যাকেজিং অ্যাকচুয়ালি এটা খুব মানে জটিল বস্তু এই কারণেই, মানে বায়োলজিক্যালি খুব জটিল বস্তু, যে কিভাবে এই ব্যাপারটা সামলানো যাচ্ছে বা কিভাবে অটোমেটিক্যালি ব্যাপারটা হচ্ছে। কিন্তু আসলে যদি আমরা একটু খুলে দেখি, তাহলে দেখতে পাবো যে ব্যাপারটাও যতটা জটিল মনে হচ্ছে ততটাও নয়। কীরকম না, আমরা জানি যে মাইক্রোস্কোপে যদি আমরা একটা ডিএনএকে দেখি, তার মধ্যে আমরা দেখতে পাবো এরকম বিন্দু 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 রয়েছে। এবার এই একটা বিন্দুকে যখন আমরা একটু বড় করে দেখব, তখন দেখব যে এই বিন্দুটা কীরকমভাবে তৈরি হচ্ছে না, হিস্টোন প্রোটিন রয়েছে 8টা। হিস্টোন প্রোটিন রয়েছে 8টা। কি কি? H2A, H2B, H3, H4। এই 4টা হিস্টোন প্রোটিন দুটো করে রয়েছে, এরকম 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 নিচে নিচে রয়েছে। তো এই যে 8টা যে হিস্টোন প্রোটিন রয়েছে, এটাকে বলা হয় অক্টামার। ঠিক আছে? এই অক্টামারকে জড়িয়ে আছে, মানে এই অক্টামারটাকে জড়িয়ে আছে 1/3/4 পরিমাণ ডিএনএ, মানে ডিএনএ সুতোটা আর কি। ঠিক আছে? হিস্টোন প্রোটিনটাকে জড়িয়ে আছে। এইবার এই হিস্টোন প্রোটিনটা যে 8টা যে আছে, তাদেরকে বেঁধে কে রেখেছে না, H1 নামক আরেকটা হিস্টোন প্রোটিন। এইখানে ছবিটা দেখাই, তাহলে বুঝতে পারবে আরো ভালো করে। এটা হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ। দ্বিতন্ত্রী ডিএনএর মধ্যে হিস্টোন অক্টামার 1 2 3 4 5 6 7, নিচে আরো দুটো রয়েছে, 8টে হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনকে দেখো এখানে বেঁধে রেখেছে একটা লম্বা হিস্টোন প্রোটিন, এই হলুদ রঙের যে পার্টটা, এইটা। তো
তো এটা হচ্ছে H1 হিস্টোন প্রোটিন। এ কি করেছে না, এই যে ডিএনএটা যে পাকে রেখেছে, এই হিস্টোন প্রোটিনগুলোকে আটকে রেখেছে, সেইটাকে জুড়ে রেখেছে, ধরে রেখেছে কি এই H1 হিস্টোন প্রোটিনটা। এইরকম বেশ কয়েকটা অক্টামার কিন্তু রয়েছে, বেশ নয় মানে অনেক কটাই রয়েছে। এই একটা অক্টামার, এটা একটা, এটা একটা, এটা একটা। এদের কাজ কি না, এই যে এরা কি করছে, ডিএনএটাকে 1/3/4 করে 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 জড়িয়ে রেখেছে। ফলে কি হচ্ছে, একটা সুতোকে যদি তুমি আঙুলের চারিদিকে ঘোরাও, তাহলে সুতোটা যে পরিমাণ লম্বা ছিল ততটা কি লম্বা দেখাবে? দেখাবে না। বা উলের যে গোলা, সেই উলের গোলা কি অ্যাকচুয়ালি টেনে দিলে প্রচুর লম্বা, কিন্তু দেখা যাচ্ছে কি তাকে আমরা জড়িয়ে জড়িয়ে একটা সুন্দর একটা মানে যাতে তাকে সেটা জড়িয়েও না যায়, আবার সেটা যাতে সুন্দরভাবে থাকে, সেই জন্য আমরা কি করি না, একটা কাঠির চারিদিকে বা একটা ইয়ের চারিদিকে যেরকমভাবে ঘুড়ির লাটাইয়ের যে তোমার দড়ি, সেরকমভাবে তো আমরা সেরকমভাবে সুতোটাকে জড়িয়ে রাখার চেষ্টা করছি হিস্টোন প্রোটিনটা দিয়ে। তো এইটাকে এই দুটো হিস্টোন প্রোটিনের মাঝখানে যে ডিএনএ, তাকে বলা হয় লিঙ্কার ডিএনএ। মাথায় রেখো, এই লিঙ্কার ডিএনএটা কিন্তু প্রচণ্ড শর্ট কোয়েশ্চেনে আসে, হোয়াট ইজ লিঙ্কার ডিএনএ। তো দুটো হিস্টোন অক্টামারের মধ্যেকার যে ডিএনএটা, সেটাকে বলা হচ্ছে লিঙ্কার ডিএনএ। তো এইবার এই হিস্টোন অক্টামারগুলো কি হয় না, এটাকে বলা হচ্ছে এই হিস্টোন অক্টামারকে কি করা হচ্ছে, একসঙ্গেই তারা জুড়ে থাকে এবং তারা তৈরি করে কি সোলেনয়েড। এরপর এই জড়িয়ে থাকাগুলোই আস্তে আস্তে ক্রোমাটিন সূত্র গঠন করে এবং এটা হচ্ছে মেটাফেজ ক্রোমোজোম। এই যে এই পুরো পদ্ধতিটাকে কি বলা হচ্ছে, ডিএনএ প্যাকেজিং। এইবার আমি জানি যে যদি তোমরা একটু পড়ো তাহলে হয়তো অনেক প্রশ্ন তোমাদের মনে আসবে যে কিভাবে হচ্ছে। তো তোমরা এই স্পেসিফিক প্রশ্নগুলোকে আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর না হলে অনলাইনে এর থেকে বেটারভাবে না প্রশ্ন করলে আমি ঠিক করতে পারবো না, কারণ এই মানে এই ব্যাপারটা পুরোটাই কনভারসেশনের মধ্যে দিয়ে হলে সব থেকে ভালো হয়। তো এনিওয়ে, তো এইবার হচ্ছে সেটা হচ্ছে এই গেল তোমার ডিএনএ প্যাকেজিং। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা কি? সেন্ট্রাল ডগমা কিছুই না, তবে তো তোমাদের একটা ক্লাস আমি বোধহয় ক্লাস 11-এ নিয়েছিলাম সেন্ট্রাল ডগমার, যতদূর আমার মনে আছে। তোমরা তখন ক্লাস 11-এ পড়তে, হ্যাঁ আমি নিয়েছিলাম মনে হচ্ছে সেন্ট্রাল ডগমার একটা ক্লাস। যাই হোক, তোমাদের মনে আছে কি মনে নেই আমি জানি না, আরেকবার পড়িয়ে দিচ্ছি। তো দেখা যাচ্ছে একটা তত্ত্ব রয়েছে, সেন্ট্রাল ডগমা অ্যাকচুয়ালি একটা তত্ত্ব। কি তত্ত্ব না, এই তত্ত্বটাতে বলা হচ্ছে যে এই যে জেনেটিক বস্তুগুলো মূলত কি করে না, এই জেনেটিক বস্তুগুলো হচ্ছে তাদের বিকাশ যেটা ঘটায় আর কি, সেটা হচ্ছে প্রোটিনের মাধ্যমে। মানে ডিএনএ কি করে না, বিভিন্নভাবে আরএনএতে সিগন্যাল পাঠায়, আরএনএ সিগন্যাল পাঠালে আরএনএ কি করে না, প্রোটিন তৈরি করতে হেল্প করে, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডকে জুড়ে জুড়ে প্রোটিন তৈরি করতে হেল্প করে। তো এই যে এই প্রসেসটা ডিএনএ টু আরএনএ, আরএনএ টু প্রোটিন, এইটাকে একত্রে বলা হচ্ছে কি সেন্ট্রাল ডগমা। তো এবার একটা জিনিস দেখে রাখো, এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট। ডিএনএ থেকে যে পদ্ধতিতে আরএনএ তৈরি হয় তাকে বলা হয় ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে যে পদ্ধতিতে প্রোটিন তৈরি হয় তাকে বলা হয় ট্রান্সলেশন, ঠিক আছে? ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এইবার ডিএনএ থেকে যে পদ্ধতিতে ডিএনএ তৈরি হয় তাকে বলা হয় রেপ্লিকেশন। তাহলে ডিএনএ টু ডিএনএ, এটা কি রেপ্লিকেশন হলো। এরপর কি ডিএনএ টু আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ টু প্রোটিন ট্রান্সলেশন, ঠিক আছে? এইবার দেখো অনেক সময় পরের দিকে আবার আবিষ্কার হয়েছে যে অনেক সময় আরএনএ থেকেও ডিএনএ তৈরি হয়। এই যে আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে এটাকে কি বলা হচ্ছে, রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স কেন বলা হচ্ছে? রিভার্স মানে হচ্ছে রিভার্স ইংরেজি যে শব্দটা, সেটার বাংলা মানে হচ্ছে যে কোনো একটা জিনিসের জাস্ট উল্টোটা। মানে আমরা দেখছি ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বলছি আমরা ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি হবে না, তার জাস্ট উল্টোটা, যে আরএনএ থেকে এখানে ডিএনএ তৈরি হবে। এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, ডিএনএ থেকে আরএনএ তৈরি, আবার আরএনএ থেকে ডিএনএ তৈরি, আবার আরএনএ থেকে প্রোটিন তৈরি। তো এই যে এই পদ্ধতিগুলোকে একসঙ্গে বলা হয় সেন্ট্রাল ডগমা। তো এই গেল তোমাদের মোটামুটিভাবে ডিএনএ প্যাকেজিং এবং সেন্ট্রাল ডগমা। আমি জানি যে প্রশ্ন থাকবে, অন্তত তোমরা যদি পড়ে দেখো তাহলে তোমাদের অনেক প্রশ্ন থাকা উচিত। তো আমাকে জিজ্ঞেস করবে, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এতটাই।